দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর প্রতিদিনের আয়োজন বার্তা কক্ষে। আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা এরই মধ্যে জানেন অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত হয়েছে, একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও চলছে। বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিয়েছে। বেশ কয়েকজন 36 জন কে নতুন করে তারা বিভিন্ন আসনে নির্বাচিত করেছেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, অর্থাৎ প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব নিয়ে আজকের আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিলকে। আর আপনাদের সঙ্গে থাকছি আজকের বার্তা কক্ষে আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছে আমাদের আজকের বার্তাকক্ষের অতিথির কাছে। সঙ্গে আছেন স্টুডিওতে ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং দর্শকদের। অনেক ধন্যবাদ। আমরা প্রথমে যেটি জানতে চাইব যে বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল, 12 দিন ধরে এভার কেয়ারে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। এখন তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আসলে এটির জন্যই অপেক্ষা করা হচ্ছিল কিনা, যে শারীরিক অবস্থা যখন সেই রকম হবে যেটি বলা হচ্ছিল, যে যখন ফ্লাই করা যাবে বাইরে নেওয়ার মতো পরিস্থিতি সব মিলে। আপনি নিজেও চিকিৎসক, কেমন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত আপনারা জেনেছেন যে আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আজকে রাতের শেষ ভাগে অথবা আগামীকাল সকালের দিকে সব কিছু ঠিক থাকলে উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। উনি ফ্লাই করার জন্য এখন সুস্থ, স্টেবল, এবং সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডন থেকে যেই চিকিৎসক এসছেন ডাক্তার রিচার্ড বিলি, উনিও সিদ্ধান্ত দিয়েছেন, এবং চিকিৎসক যারা চীন থেকে এসছেন ওনারাও সিদ্ধান্ত দিয়েছেন উনি ফ্লাই করতে পারবে। সেই হিসাবেই এবং কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্স পাওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে উনি লন্ডন যাবেন, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। হ্যাঁ, সেটি নিশ্চয়ই। আমরা এর আগেও দেখেছি যে তার চিকিৎসার জন্য প্রায় 4 মাসের জন্য তিনি লন্ডনে ছিলেন, এবং সেখানে তারেক রহমান আছেন, যে কারণে তিনি দেখাশোনা করতে পেরেছেন। মাঝে আলাপ হচ্ছিল যে তাকে লন্ডনে নেওয়া আগেই তারেক রহমান আসবেন কিনা। আপনার কাছে একটু জানতে চাই, এটি আসলে খানিকটা অপেক্ষাই করা হচ্ছিল কিনা, যে তারেক রহমান আসবেন না, আসলে তাকে নিয়ে যাওয়া হবে, এটি আসলে তাদের পারিবারিক সিদ্ধান্তটা আগে থেকেই ছিল কিনা? এটা নিয়ে আসলে অনেক ধরনের গুজব, অনেক ধরনের ষড়যন্ত্র, অনেক ধরনের অপপ্রচার। আসলে আপনারা এটা দেখেছেন, যখন এই জিনিসটা নিয়ে তারেক রহমান দেশে আসবে কি আসবেন না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হঠাৎ করে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন উনি ট্রাভেল পাস চাইলে ওনাকে দেওয়া হবে একদিনের মধ্যে। তার মানে কি, উনি এখনো পাসপোর্ট পাননি, উনি চাইতে হবে যে ট্রাভেল পাস। এবং উনি কিন্তু ওনার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আমার যাওয়া আমার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না। যদিও উনি ক্লিয়ার করেনি, কিন্তু এই গত 2-3 দিনে কিন্তু সেই জিনিসটা অনেক ক্লিয়ার হয়েছে যে উনি ট্রাভেল করার জন্য যেসব ডকুমেন্টস দরকার সেটা ওনার কাছে নাই, যার জন্য হয়তো উনি আসতে পারেননি। একজন সন্তান হিসাবে মার কাছে আসবেন এটা তো কোনো দিনে হতে পারে না, কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি এবং ট্রাভেলের জন্য যে ডকুমেন্ট প্রয়োজন সেটা এখন ওনার কাছে নাই, এই জন্যে উনি হয়তো আসতে পারেননি। এবং নেওয়ার ব্যাপারে ওনার পরিবার এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দিকে ম্যাডামের যেই শারীরিক অবস্থা ছিল সেই অবস্থায় ওনার ফ্লাই করার খুব একটা সক্ষমতা ছিল না, কিন্তু ধীরে ধীরে উনি উন্নত হয়েছেন আলহামদুলিল্লাহ। তার প্রেক্ষিতেই কিন্তু আজকে ঘোষণা এসেছে যে উনি যাবেন। এর মধ্যে তার সফর সঙ্গী হিসেবে যারা আছেন, আমরা এর একটি তালিকা পেয়েছি, তার মধ্যে 14 জনের কথা বলা হচ্ছে। 6 জন চিকিৎসক আছেন, তার এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে সম্প্রতি, তার সদস্যরা রয়েছেন, তার গৃহকর্মী রয়েছেন 2 জন। কিন্তু সাথে আরেকটি বিষয় আসছিল যে ডাক্তার জুবাইদা রহমান, যিনি নিজেও ডক্টর এবং তিনি লন্ডন থেকে ওই যে চিকিৎসক প্যানেল আছে তার সমন্বয় করছিলেন, এবং তিনি এটির মধ্যে ছিলেন। তিনি এসে তাকে নিয়ে যাবেন। পরবর্তীতে দেখা গেল যে না, তিনি বোধহয় আসছেন না, পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান তিনি সাথে যাচ্ছেন।
সব মিলে আপনার কাছে মানে বিষয়টা হুট করেই সিদ্ধান্ত নিতে হলো শেষের দিকে এসে, এরকম মনে হচ্ছে কিনা? না, কারণ আমরা যারা চিকিৎসক ওনার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলাম, তারা কিন্তু আশা করতেছিলাম ম্যাডাম সুস্থ হলে উনি ফ্লাই করবে। আচ্ছা। এবং সেই হিসাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহযোগিতা চেয়েছে, গভর্নমেন্ট সহযোগিতা করছে, এবং চিকিৎসক যারা ছিলেন বোর্ডে তারাও কিন্তু বলতেছিলেন যে উনি যখন সুস্থ হবেন এবং ফ্লাই করার সক্ষমতা অর্জন করেন, উনি যখন একটা কিন্তু একটা লং জার্নি, সেই লং জার্নি করার জন্য বা অ্যাম্বুলেন্স, এবং আপনারা জানেন যে এত মানে লম্বা জার্নি করার মতো অ্যাম্বুলেন্স সবার কাছে পৃথিবীতে খুব কমই আছে। গতবার উনি এই অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন, এটা পাওয়া সাপেক্ষে আসলে সিদ্ধান্তটা আসছে। সেটার জন্য তো সরাসরি সহযোগিতা করেছে কাতারের আমির, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই ম্যাডামের দুঃসময়ে এবং ওনার অসুস্থতার সময় উনি এগিয়ে আসছেন। দেশবাসী এটা মনে রাখবে। শেষ সময়ে যেটি আমরা দেখলাম যে এসএসএফ নিরাপত্তার একটা বিষয় আসলো, এবং খালেদা জিয়াকে নিয়ে যখন এভার কেয়ারে ছিলেন বারবারই বলা হচ্ছিল যে হাসপাতালের সামনে ভিড় করবে না, তারপরে সাধারণ মানুষকে আসতে দেখা গেছে। এসএসএফ নিরাপত্তাটা কি ঠিক শুধুমাত্র সেই জন্য নাকি এর বাইরে আর কোনো বিষয় ছিল? এটা মানে হসপিটালের, যে আপনি নিজেও চিকিৎসক, হাসপাতালে থাকা অবস্থায় তো একজন নিরাপদই থাকেন, সেটা নিরাপদ থাকে, এটার ব্যাপারে আসলে সরকারের সিদ্ধান্ত নিয়েছে, আমি আসলে খুব করব না। তবে একজন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন যিনি যুদ্ধ করেছেন, জি, দুইটি স্বৈরাচারের পতনে যার ভূমিকা অপরিসীম, এরশাদ সরকার এবং শেখ হাসিনা গভর্নমেন্টের, এবং বাংলাদেশের গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের যাত্রা যার অবদান, জি, ওনাকে আমি মনে করি আরও আগেই এসএসএফের সিকিউরিটি দেওয়া উচিত ছিল। সরকার দিয়েছে জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এটা যেটা হসপিটাল সহ অন্যান্য যেই সিকিউরিটি, এগুলো তো অবশ্যই একটা মুখ্য বিষয়। আমরা দুটো জিনিস দেখলাম যে যখন এসএসএফ নিরাপত্তা দেয়া হলো তাকে, তারপর থেকে হাসপাতালের সামনে অর্থাৎ এভার কেয়ারের সামনে নিরাপত্তাটা একটু বাড়ানো হয়েছে, বিজিবির টহল শুরু হলো পরে, এবং গতকালকে বলা হয়েছিল যে বৃহস্পতিবার অর্থাৎ আজকের কথা, যে হেলিকপ্টার আসতে পারে, সেটার কারণে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়, সেই বিষয়টি বলা হচ্ছিল। তাতে কি অনুমান করা যায় যে এই পরিকল্পনাটা আসলে আজকে যে তার যাওয়ার বিষয়টা সিদ্ধান্ত কাছাকাছি ছিল, সেটি আসলে আগে নেওয়া হয়েছিল কিনা? আগে না নিলেও এটা একটা সবাই আশা করতেছিল যে ম্যাডামকে বিদেশে যত তাড়াতাড়ি নেওয়া যায়। আচ্ছা, এটা আমরা একজন ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার রাজনৈতিক কর্মী হিসাবে, সহচিকিৎসক হিসাবে আমরা আশা করতেছিলাম যে ওনাকে যত তাড়াতাড়ি নেওয়া যায়, হয়তো তত ওনার শারীরিকভাবে সুস্থ তত তাড়াতাড়ি হবে। যদিও উনি বাংলাদেশে উন্নত বিশ্বের চিকিৎসা পাচ্ছে, এবং আপনারা জানেন যে ওনার মেডিকেল বোর্ডের যুক্তরাজ্যের সদস্য আছেন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকরা আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান সরাসরি তত্ত্বাবধান করতেছেন। উনি কিন্তু মানে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন এবং সর্বোচ্চ সেবা পাচ্ছেন, যেটা মানে একজন রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওনার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। এই সময় এসে যে অসুবিধাগুলো আপনি নিজে চিকিৎসক হিসেবে যেগুলো শুনছেন, যে তার শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের অন্যান্য যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, আর কিছু কিছু তো খুব স্বাভাবিক থাকেই, সেক্ষেত্রে সব কিছু মিলে আপনার মানে অনুমান কি যে কতদিনের মধ্যে আবার এই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে কিনা? এবং আপনি জানেন যে শুধুমাত্র বিএনপির যে নেত্রী তাই না, তিনি এবারের নির্বাচনে 3টি আসনের প্রার্থিতাও ঘোষণা করা হয়েছে তার ইয়েতে। তো সেই রকম স্বাভাবিক যে অবস্থা, সেটি হতে হতে এখন থেকে 3 মাসের কাছাকাছি সময় আছে নির্বাচনের। তার আগে এটা স্বাভাবিক পর্যায়ে আসার আশা করছেন কিনা, বা আশা করা যায় কিনা? আমরা তো আশা করি উনি সুস্থ হয়ে ফিরে এসে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং প্রচারণা চালাবেন। আমরা সেটার জন্য দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানাই। তারপরে অসুস্থতা তো বলা যায় না, এটা আমরা চিকিৎসক হিসাবে আশা করি উনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন। ওনার আপনারা জানেন 80 বছর বয়সের উনি একজন মহিষী নারী, জি, বয়সও একটা ফ্যাক্টর। আর ওনার যেই শারীরিক কন্ডিশন, যেই রোগগুলা,
বয়স্কজনিত কারণ, তারপরে বার্ধক্যজনিত কারণের ওনার শারীরিক সক্ষমতা ফিরে আসতে একটু সময় লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা গতকালকে আমাদের এখানে রাজনৈতিক পিতা মাহমুদুর রহমান মান্না এসেছিলেন, তিনি বলছিলেন যে তিনি যদি হুইল চেয়ারে করে যেরকম আসতেন অথবা ক্যামেরায় কথা বললে তার ভোটারদের কাছে বা দেশের মানুষের কাছে তার বক্তব্য পৌঁছানো যায়, সেটা স্বাভাবিক, এটুকু এক্সপেক্ট করা যায়, মানে সেরকম অবস্থায় আছেন কিনা এখন? এখন তো নাই। আপনি কয়দিন আগে তো ম্যাডাম উত্তরণটা কয়দিন আগে তো উনি 20 নভেম্বর উনি সশস্ত্র বাহিনী দিবসে গেলেন, সুস্থ ছিলেন, সবার সাথে আলাপ করলেন, দেখা সাক্ষাৎ করলেন, হাসি খুশি ছিলেন। এখন অসুস্থ, আমরা আশা করি উনি অবশ্যই ফিরে আসবেন। এসএসএফ নিরাপত্তার কথা আপনি বলেছেন যে সরকার শেষ সময় এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি তাকে ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়া যেদিন ঘোষণা করা হলো তার আগেও তো তার যে প্রোফাইল একই ছিলেন, তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী, একটি দলের নেতৃত্ব দিচ্ছেন এখনও। সেক্ষেত্রে এই এসএসএফ নিরাপত্তা দেওয়াটা আসলে কেবলই সম্মান, নাকি এর মধ্যে আসলে কোনো রাজনৈতিক হিসেব নিকেশ আছে? যেমন তার পরিবারের সদস্যরাও পেতে পারেন এসএসএফ নিরাপত্তা দিলে, সেক্ষেত্রে তারেক রহমানের তার আওতার মধ্যে পড়েন, সেরকম কোনো বিষয় আছে কিনা? আমি কিন্তু প্রথমে বলেছি যে ওনাকে আগিয়ে দেওয়া উচিত ছিল। জি। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতি ব্যক্তিদের রাজনীতি নিরাপত্তা অবশ্যই একটা প্রশ্নের কারণ, এবং সেই হিসাবে অস্ট্রেলিয়ার এমপিরা বলেছেন, বিভিন্ন জায়গার থেকে এরকম শোনা যাচ্ছে এবং বলছেন। এবং আমাদের নেত্রীর নিরাপত্তা বা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। সেই হিসাবে আমি মনে করি যে এসএসএফের নিরাপত্তা দেওয়া সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু সেই ওনাকে দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে দিয়ে আসলে এইরকম এখন নির্বাচনের একটা সময় এবং তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে, আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে অনেক ধরনের। কিন্তু সেখানে খালেদা জিয়াকে নিরাপত্তা দিলে, এসএসএফ নিরাপত্তা বিশেষ করে দিলে, সেটি তার পরিবারেরও অন্তর্ভুক্ত হয় এবং তারাও সেই নিরাপত্তার আওতায় পড়ে কিনা, সেই বিবেচনাটা সরকারের সিদ্ধান্ত নিতে পারে। আরেকটা জিনিস হলো যে বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ছিলেন তখন আগের কথা, তখন কিন্তু যারা প্রবাবল সরকারি দল হবে অথবা বিরোধী দল হবে সবাইকে কিন্তু এসএসএফ নিরাপত্তা দেওয়া হতো। আপনার খেয়াল আছে কিনা জানি না। সেই সময় কিন্তু মানে যারা নির্বাচনে সারা বাংলাদেশে বিশেষ করে প্রধান নেত্রী, তারা কিন্তু সবাই এসএসএফ নিরাপত্তা পেত, এবং সেই হিসাবে দেওয়া যেতে পারে অবশ্যই। এবং সেটি হয়েছে কিনা, কারণ আমরা এই যে 14 জনের যে টিম যাচ্ছে খালেদা জিয়ার সঙ্গে, তার মধ্যে এসএসএফ নিরাপত্তা দেওয়ার জন্য কয়েকজন আছেন। তো তারেক রহমান যদি সেখানে তো দরকার হবে না, কিন্তু দেশে ফেরার সময় তো তার ওই বলয়ের মধ্যেই ফিরবেন। অবশ্যই, কারণ আগামী দিনের বাংলাদেশের ইলেকশনের পরে তারেক রহমান অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদে আসবেন। আমরা আশাবাদী বিএনপি যদি জয়লাভ করে, বাংলার জনগণ যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে, সেই হিসাবে উনি বিরোধী দলের ইলেকশন করে একটা প্রধান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অবশ্যই এসএসএফ নিরাপত্তা পাওয়া উচিত। আমি এবারে আসতে চাই একটু, যখন খালেদা জিয়াকে সারা দেশে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা এবং শোকটা অনেকটা বিএনপির বেশি মনে হলেও সারা দেশেই দেখা যাচ্ছে, কিন্তু একই সাথে বিএনপির আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক যে কার্যক্রম, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে বৈঠক বা অন্যান্য বিষয় চলছে, এবং আজকে 36টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে কিছু বলবেন? এই বিবেচনাগুলোর মধ্যে যেগুলো এসছে, আপনি তো এই প্রক্রিয়ার মধ্যে আছেন। বাংলাদেশ এখন আসলে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। জি, ইলেকশন হবে কি হবে না, সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে। আপনি কি সেই দ্বিধা রাখেন, প্রশ্ন রাখেন? আছে না, আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন অবশ্যই হতে হবে, এবং আমাদের প্রধান উপদেষ্টা যেই সিদ্ধান্ত দিয়েছেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, এবং আমি বিশ্বাস করি সেই নির্বাচন হবে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই হিসাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে দিয়েছিল 37টি দিয়েছিল, আজকে দিয়েছে 36টি। তার মানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী কার্যক্রমে সম্পূর্ণভাবে এগিয়ে যাচ্ছে, এবং এটি আজকে তার প্রমাণ। কারণ আমাদের বিএনপির মহাসচিব কিন্তু দুটো
ঘোষণা একসাথেই দিয়েছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে রাতে বা কালকে সকালের মধ্যে বিদেশ যাবেন, সাথে 36 জনের নাম ঘোষণা করছেন। এবং এতে আমি মনে করি না যে বিএনপির কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে ইলেকশনের যাওয়ার ব্যাপারে, এবং এটা দুটা কাজই একসাথে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন পেছানোর ক্ষেত্রে আসলে বিএনপির ক্ষেত্রে কোনো ধরনের চেষ্টা, ইচ্ছা বা কোনো বক্তব্য নাই, তাই তো? মানে বিষয়টা রাজনৈতিক কার্যক্রম হিসেবে চলবে এবং ম্যাডামের চিকিৎসা ম্যাডামের পাশাপাশি চলবে। আপনি লক্ষ্য করে থাকবেন গতকালকে বেশ কয়েকটি দল, রাজনৈতিক দল, এনসিপি সহ অনেকগুলো দল ইসিতে গেছেন। তাদের মধ্যে এনসিপি থেকে বিশেষ করে বলা হয়েছে যে তারা রাজনৈতিক এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে, সেটি সমাধান হলে এবং সেটি খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করেই সেই পরিস্থিতিটা পেরোলে তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত। আপনি এটা নিয়ে কিছু কি বলতে চান? এটা রাজনৈতিক উদ্যোগ থাকতেই পারে, এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সাথে নির্বাচন মিলানো মনে হয় ঠিক হবে না। কারণ বিএনপি অলরেডি নির্বাচনের প্রক্রিয়া আছে, অন্যান্য দলের নির্বাচনের প্রক্রিয়া আছে, সেটা স্বাভাবিক গতির মধ্যে যাওয়া উচিত। আর ম্যাডামের চিকিৎসার সাথে নির্বাচনের যদি মিলানোর চেষ্টা করা হয়, তাহলে আমি মনে করবো যে এটা একটা রাজনৈতিক অপরিপক্ক চিন্তা ভাবনা। এখন আমি যেটা কার্যক্রমে যেটা মনে হচ্ছে, আপনি বললেন আজকে যে বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি মহাসচিব একদিকে প্রার্থীর ঘোষণার কথা বলেছেন এবং খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার ঘোষণা দিয়েছেন একই বৈঠকে বসে সংবাদ সম্মেলনে। বিএনপি এটা করছে, কিন্তু অন্য দল বলছে যে খালেদা জিয়ার জন্য এটা পেছানো, মানে তাহলে সেই দলের পরিপক্কতা নিয়ে বলছেন। আমি মনে করি যে তারা রাজনৈতিকভাবে হয়তো কোনো ফায়দা লোটার চেষ্টা করছে। কি ধরনের হতে পারে সেটা? আমরা যতদূর শুনেছি বিএনপির ক্ষেত্রেও যে বিএনপির সঙ্গে তারা জোট করার এক ধরনের আগ্রহ বা বৈঠক এরকম আলোচনা চলছিল, সেটি আসলে কোনো পর্যায়ে আছে কিনা? কারণ বিএনপির 300 আসনের মধ্যে এখনো 27টি বাকি। এই 27টা আমি আজকে যতটুকু শুনলাম আমাদের মহাসচিবের বক্তব্যে, এটি শরিক দলদের জন্য রাখা হয়েছে 27টি আসন। এর মধ্যে কোন কোন দল থাকতে পারে বা এটা সরাসরি আমি, তবে যাদের সাথে জোট অতীতে হয়েছে, এখন আলোচনা চলতেছে, সেই দলগুলোই থাকবে। অতীতে তো জামাত ইসলাম ছিল, অতীতে তো জামাত ইসলাম তো এখন প্রতিপক্ষ। এটা রাজনীতির সময়ে সময়ে সেটা হতে পারে। আচ্ছা, কিন্তু এবারের বাস্তবতায় মানে 5 আগস্টের পরের যে বাস্তবতা, বিএনপি এবারে যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে আসলে কোন জায়গায় দাঁড়াচ্ছে? এখন তো রাজনীতিকভাবে বলতে গেলে সবাই সবার অবস্থান সংহত করার চেষ্টা করবে। জি, সেই হিসাবে হয়তো জামাত তাদের রাজনৈতিকভাবে চিন্তা ভাবনা করতেছে, তারা আলাদাভাবে ইলেকশন করবে। বিএনপি সহ অন্যান্য দলগুলো চেষ্টা করতেছে তাদের সংহত করার জন্য। বিএনপি সহ অন্যান্য দলের মধ্যে এই 27টি আসনে তো নিশ্চয়ই আলোচনা খানিকটা কাছাকাছি। কোন কোন দল মোটামুটি নিশ্চয়তার মধ্যে আছে এখন পর্যন্ত? যেমন জাতীয় পার্টি আন্দালিপ আছে, কিছু ইসলামিক দল আছে, জাসদ, রব, যারা এতদিন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সাথে যুগবদ্ধভাবে অংশগ্রহণ করেছে, সেই দলগুলো আছে। আচ্ছা আচ্ছা, আজকে যে 36টি আসনে আপনার প্রার্থী ঘোষণা করা হলো, এই প্রার্থীগুলো সম্পর্কে আপনি কোনো মতামত? অনেককেই চেনেন আপনি, এগুলো তো আসনগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঢাকার বেশ কিছু আসন নিয়ে কথা হচ্ছে। বিএনপির আসনগুলো নিয়ে বলতে গেলে আমি প্রথমেই বলবো যে একটি সুন্দর নবীন এবং প্রবীণের সমন্বয় ঘটানো হয়েছে। আচ্ছা, এবং যারা রাজপথে ছিল, যারা ত্যাগী কর্মী, ত্যাগী নেতা, তাদেরই দেওয়া হয়েছে। যেমন আমাদের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুল সালাম, উনি ঠাকুরগাঁও 2 থেকে নমিনেশন পেয়েছে। উনি আমাদের এই ড্যাবের ক্রান্তিকালে উনি আন্দোলন করেছেন এবং 5ই আগস্টের পরিবর্তনের সময় উনি আমাদের মহাসচিব ছিলেন এবং উনি এলাকায় খুবই জনপ্রিয়। জি, উনি পেয়েছেন, আমাদের যুব দল, ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ পেয়েছেন। আমি মনে করি যে বিএনপির একটি সুন্দর এবং নবীন এবং প্রবীণের সমন্বয়ে একটি নমিনেশন দিয়েছে। ঢাকার যে আসনগুলো এখনো ফাঁকা রইল, এটির বিষয়ে তাহলে বিএনপির প্রার্থীরা থাকছেন না? অ্যাকর্ডিং টু মহাসচিবের কথা অনুযায়ী অনেকটা তাই ইন্ডিকেট করে। আচ্ছা, আমরা অনেকগুলো বিষয়ে আলোচনায় আনলাম, কিন্তু এই সময় যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে আর নির্বাচনের ডিসেম্বরের
11 বা 12 তারিখের মধ্যে তফসিল ঘোষণার কথা। আমার মনে হয় যে এই সময়টায় যদি বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসারত অবস্থায় থাকেন এবং তারেক রহমান না আসেন, সেক্ষেত্রে নির্বাচনী যে নেতৃত্বের একটা ব্যাপার থাকে, নির্বাচন পরিচালনা করা বা নির্বাচনের আগে প্রচারণায় অংশগ্রহণ করা, সেটির ক্ষেত্রে বিএনপির ভাবনাটা আসলে কীরকম? এই ব্যাপারে আমি তো সরাসরি অবশ্য বল না, তবে অবশ্যই বিএনপি একটা চিন্তাভাবনা করেছে। আমাদের নেতা আসবেন অথবা ওনার কোনো প্রতিনিধি আসবেন এবং আমাদের মহাসচিব আছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন, সবাই মিলিয়ে প্রচারণা করবে। হ্যাঁ, নিশ্চয়ই। আর আধুনিক বিশ্বে তো এখন অনলাইন সহ, দেখুন, অনলাইনে গত প্রায় বছরের পর বছর ধরে আমরা দেখছি তারেক রহমানকে লন্ডন থেকে সরাসরি তিনি জনসভায় অংশগ্রহণ করেছেন, শেষের দিকে মিটিংগুলোতে অংশগ্রহণ করছেন, কিন্তু দেশের মানুষ, আমার মনে হয় বিশেষ করে বিএনপি প্রার্থী এবং নেতাকর্মীরা তাকে সরাসরি চেয়েছে। এখন পর্যন্ত আমরা যে লক্ষণ দেখেছি তাতে ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন এবং আজকেও আসার কথা ছিল, তার শেষ পর্যন্ত আসেননি, হয়তো চিকিৎসার কাজের জন্য। তিনি ছাড়া তার পরিবারের মানুষদের, এবং এখন মনে হচ্ছে হয়তো খালেদা জিয়া চিকিৎসাধীন যদি লন্ডনে থাকেন, সেই সময়টা তারা নির্বাচনের প্রচারণা শুরু হলে তারেক রহমানের ফেরার বিষয়ে, যেটি আসলে বহুল আলোচিত, সেটার কোনো খবর আছে কিনা আপনার কাছে? সরাসরি নেই, আমরা আশাবাদী অবশ্যই আমাদের নেতা আসবেন, আশাবাদী। কিন্তু বিষয়টা এরকম, মানে নির্বাচনের আগে এবং নির্বাচনের যে প্রচারণা, তিনি নিজেও প্রার্থী এবং বিএনপি 300 আসনের মধ্যে 273টি আসনে প্রার্থী দিল, নিজেদের প্রার্থী এবং জোটভুক্ত। তো এই 300 আসনের প্রার্থীদের ক্ষেত্রে তার দায়িত্ব পালনের জন্য তিনি সশরীরে আসবেন কিনা? ইনশাল্লাহ আসবেন, নির্বাচনের আগে ইনশাল্লাহ। আচ্ছা, এবারে আসি একটু, আমরা দেখছি আপনি আজকের খবর যদি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জয়ের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং একই সাথে জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, কারণ জুনাইদ আহমেদ পলক এর মধ্যে পুলিশ কাস্টডিতে আছেন। এইটা এই সঙ্গে সঙ্গে আসছে। কয়েকদিন আগেই আরেকটি রায় ঘোষণা করা হয়েছে, যেটার মধ্যে শেখ হাসিনা পরিবারের প্রায় সবাই ওর মধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন। এই সময়ে এই রায়গুলো ঘিরে আসলে বক্তব্যকে, এটা কি আসলে কোনোভাবে মনে হচ্ছে যে আপনার নির্বাচনী প্রক্রিয়াটা একটু দ্রুত হচ্ছে, এই বিচার প্রক্রিয়াটা? 5ই আগস্টের পরে আজকে প্রায় 1 বছর 5 মাস। জি, আমি তো মনে করি যে অনেক দেরি হয়ে গেছে, আরও আগে এই বিচারগুলো আচ্ছা হওয়া উচিত ছিল। কারণ বাংলাদেশের ইতিহাসে যেই হত্যাযজ্ঞ এবং অমানবিক হত্যাকাণ্ড এবং মানবাধিকার বিরোধী কাজ করেছে, এটা আরও আগে বিচার হওয়া উচিত ছিল। এবং ওনারা যথেষ্ট আইনি সহায়তা পাচ্ছে এবং নির্বাচনী কাল আগে হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। না, চলমান প্রক্রিয়া নিশ্চয়ই ঠিক আছে। আপনি এই যে একটু বলেছেন, এর মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে যথেষ্ট আইনি সহায়তা, সেটি হচ্ছে যে আপনি মনে করেন কিনা যে সজীব ওয়াজেদ জয় বা শেখ হাসিনা বা পুতুল, তাদের যে বিষয়গুলো, তাদের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করার ক্ষেত্রে যে আইনজীবীরা এখানে কাজ করছেন তাদের পক্ষ হয়ে সরকার নিয়োগ করা, সেটি আসলে স্বাভাবিক কিনা? এটা তো আইনগত প্রক্রিয়া। যদি কেউ পলাতক থাকে তাহলে তার হাজির হয়ে তার মামলায় তার আইনজীবী নিয়োগ করবে। আচ্ছা, আর যদি ওনারা যদি কোনো আইনজীবী না দেয়, সরকার তাদের পক্ষে আইনজীবী দেবে। এটা তো আইনি প্রক্রিয়ায় স্বাভাবিক প্রসেস। ওকে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে বাংলাদেশে যেটি হয় যে একটি দল, রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে না বা সামনে থাকে না, তখন তাদের পারিবারিক একটা রাজনীতি আছে, যেমন জিয়া পরিবারের বিএনপি এবং শেখ পরিবারের হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি। সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু পরাজিত শক্তির মতো এই মুহূর্তে এবারে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে আওয়ামী লীগ, কাজেই আওয়ামী লীগের এবারের তাদের পারিবারিকভাবে সব সাজাগুলো নির্বাচনের আগে দেওয়ার একটা প্রবণতা, এরকম মন্তব্যগুলো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসছে, এগুলো এই বক্তব্যটা কিভাবে জবাব দেবেন?
তৃতীয় বিশ্বের এটার খুব প্রকট, বাংলাদেশে তারও বেশি। এবং এটার জবাব একটাই, আমাদের সবার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এবং আইন তার নিজস্ব গতিতে যদি আগায় যায় তাহলে কারো কোনো কিছু করার বলার থাকে না। আর রাজনৈতিকভাবে যখন এটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় তখন এই প্রশ্নগুলো কিন্তু আসে। আর যেখানে স্বচ্ছতার মাধ্যমে বিচার হচ্ছে আন্তর্জাতিক আদালতগুলোতে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম যেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে আন্তর্জাতিক, সেগুলো আমরা যেমন দেখতেছি আন্তর্জাতিকভাবে সবাই দেখতেছে। সুতরাং যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটার মীমাংসা পরবর্তী হায়ার কোর্টে হবে। আর রাজনৈতিক মামলায় সবসময় আসলে একটা বিতর্ক থাকে। এক পক্ষ যখন সেটার রাজনৈতিক মামলার অথবা মনে করেন যে বিভিন্ন পট পরিবর্তনের পরে যে মামলায়, এগুলো বিতর্ক থাকেই। এটা ইতিহাস ঠিক করবে, ভবিষ্যতের প্রজন্ম ইতিহাস ঠিক করবে যে কোনটা কারেক্ট। এবারে নির্বাচনের ক্ষেত্রে আসি, খালেদা জিয়া অসুস্থ হলেও তিনি প্রার্থী আছেন এবং দলের সামনে ভাগে আছেন। তারেক রহমান আসবেন না এরকম একটা, কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে বিএনপির একটা সুসময় সুন্দর সময় অনেক দিন পরে এরকম নির্বাচনে, এবং এই সময়ে আওয়ামী লীগ মাঠে নেই, সেটির কারণে অনেকটা নিশ্চিত কিনা বিএনপি মনে করছে কিনা, বা নির্ভর মনে করছে কিনা, প্রতিদ্বন্দ্বীহীন মনে করছে কিনা? না, নির্বাচন সবসময় প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, এটা আপনার যখন নির্বাচন হয় সেটা আপনারা দেখতে পারেন যে যারা নির্বাচনের দ্বারা সবাই আশা করে যে জিতবে এবং সবাই প্রচারণা করে, তারপরে জনগণ যাকে ভোট দেবে সেই হিসাবেই জয়লাভ করবে। আর যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদ দল বাংলাদেশের একটি বড় সংগঠন এবং কয়েকবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে, সুতরাং অবশ্যই আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনেও জনগণের ভোটে আসবে। খালেদা জি এবারে নির্বাচনের ক্ষেত্রে উইনিং ফ্যাক্টরটা কোনটা আসলে? আওয়ামী লীগ নাই মাঠে সেটা, নাকি আর কোনো দিক আছে? বিশেষ করে আরেকটা দিক আমি একটু জানতে চাইবো, খালেদা জিয়ার যে অসুস্থতাটা এবং তারেক রহমানের না আসা, এটি আসলে কোনো প্রভাব ফেলবে কিনা বিএনপির এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে? না, মনে হয় না। কারণ বাংলাদেশের নির্বাচন মার্কার নির্বাচন, এবং জনগণ অলমোস্ট ডিসাইডেড কে কোন জায়গায় ভোট দেবে। কারণ আপনি লক্ষ্য হলে দেখবেন যে গত নির্বাচনগুলা কোন দল কত পার্সেন্ট ভোট পায় সেটা কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না। কিন্তু দুটো দিক আমরা সবসময় দেখেছি নির্বাচনে, 5 to 10% ভোটের সুইং এর মধ্যে। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো নির্বাচন হয় দলের পক্ষ থেকে দলীয় প্রধান বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় যান এবং তারা নির্বাচনে ভোট চান, এবং তারকে ফ্লটিং ভোট বলে একটা ব্যাপার আছে যারা সেইটা আসলে আমি মিন করছি, সেটাতে আসলে বিএনপি কিছুটা পিছিয়ে যাচ্ছে কি বলে মনে করেন কিনা? না, যদি ম্যাডাম যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই নির্বাচনে তারেক রহমান আসবেন। আর ম্যাডাম যদি অসুস্থ থাকেন অবশ্যই ম্যাডাম সারা বাংলাদেশ মুভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে তো বিকল্প পন্থায় ওনার নির্বাচনী প্রচারণা চালাতে হবে। জামায়াত ইসলাম, এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে আছে এবং প্রার্থী নিয়ে যারা বিএনপির সঙ্গে এই 27টি আসনের মধ্যে আলোচনায় নেই, সেই দলগুলোকে আপনারা কিভাবে দেখছেন এবারের নির্বাচনে? ওনারা জোট করে হয়তো নির্বাচন করবেন, যেটা আমরা দেখতেছি বা শুনতেছি। ইসলামিক দলগুলা সহ অন্যান্য দলগুলো জোট করে নির্বাচন করার পরিকল্পনা করতেছেন, তারা আসন দিবেন। এনসিপিও তো 300 আসনে নমিনেশন দেওয়ার ঘোষণা দিয়েছে এবং অনেক জায়গায় দিচ্ছে। তারপরেও শিডিউল ঘোষণার পরে আসলে নির্বাচনের কোন ফর্মে ইলেকশন হবে, কয়টা জোট হবে বা কোনটা দল হবে, সেটা আসলে ফরম্যাটটা বোঝা যাবে। তার আগ পর্যন্ত আসলে কোনো কিছু রাজনীতিতে কমেন্ট করে একটু টাফ। সবশেষ আজকে আমরা যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমরা আলোচনার শেষ প্রান্তে, খালেদা জিয়াকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে এবং নির্বাচনের শিডিউল ঘোষণার তারিখ আছে এবং সেদিকেও বিএনপি এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার দলের যে অবস্থানটা সেটা কিভাবে বলবেন যে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিডিউল ঘোষণা করার হলে ব্যাপারটা কিভাবে এগিয়ে নিচ্ছে বা দেখছে বিএনপি অসুস্থতা সহ?
ম্যাডাম খালেদা জিয়া আজকে গেলে অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন, এটা আশা করি, এবং দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা দোয়া করবেন ম্যাডাম যেন আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে। আর নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এবং সাংগঠনিক শক্তির মাধ্যমে অংশগ্রহণ করবে, প্রত্যেকটা নেতাকর্মী কাজ করবে, এবং আমরা যদি অভাব ফিল করি যদি আমাদের নেত্রী নাও আসতে পারেন, তাহলে আমাদের প্রতিটি কর্মী নেতাই ম্যাডাম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে প্রতিটি ঘরে ঘরে যাবে, প্রতিটি ভোট কেন্দ্রের ভোটারদের কাছে যাবে এবং প্রচারণা চালাবে। এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান অবশ্যই নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন এবং প্রচারণায় অংশগ্রহণ করবেন। ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য, এবং আপনাদের কাছে আবারও আমি বিনীত অনুরোধ জানাবো দোয়া করবেন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন এবং খালেদা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, কারণ এই সময়ে ওনার খুবই প্রয়োজন বাংলাদেশের আগামী ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য। দর্শক আমাদের সঙ্গে আজকের বার্তা কক্ষের আলোচনায় ছিলেন ড্যাব মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল। তার কাছ থেকে আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সেই সাথে বিএনপির এই সময়ের রাজনীতি নিয়েও একটা তৎপরতা আমরা লক্ষ্য করছি, সেই সব নানা দিক নিয়ে আমরা আলোচনা করেছি, রাজনৈতিক এরকম নানা বিষয় এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ। দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।